আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একজন দার্শনিক, বিখ্যাত দার্শনিক, ফরাসি দার্শনিক জ্যাক রুসোর রাষ্ট্র দর্শন। রুসো সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই কোভিড-19 সিচুয়েশনে আমরা তোমাদের সরাসরি ক্লাস নিতে পারছি না, বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি মাসুম বিল্লাহ মজুমদার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, তোমাদের ক্লাস শুরু করছি। আজকে অনার্স চতুর্থ বর্ষের আধুনিক রাষ্ট্রবিজ্ঞান কোর্সের একটি বিষয় অর্থাৎ রুশোর রাষ্ট্র দর্শন আলোচনা করব। আমরা জেনে নেব প্রথমেই রুশোর পরিচয়। রুশোর জন্ম 1712 থেকে 1778 সাল, জন্ম মৃত্যু, এবং রুশো একজন ফরাসি দার্শনিক। রুশোকে আমরা ফরাসি বিপ্লবের একজন প্রেরণাদাতা হিসেবে জানি। রুশো বিখ্যাত তার রাষ্ট্র দর্শনের জন্য। তিনি যে সাধারণ ইচ্ছা তত্ত্বের কথা বলেছেন, তিনি জনগণের সার্বভৌমত্বের কথা বলেছেন, তিনি গণতন্ত্রের কথা বলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে রুশো একজন বিখ্যাত দার্শনিক। পাশাপাশি তার কিছু সমালোচনাও আছে। তাকে সর্বাত্মকবাদী, ব্যক্তিবাদী বলা হয়ে থাকে। সেই বিষয়গুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব রুশোর পরিচয়। আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ রাষ্ট্রচিন্তাবিদ। রুশো 1712 সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। যদিও তিনি জেনেভাতে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি তার দীর্ঘ জীবন অতিবাহিত করেন ফ্রান্সে, এবং তিনি আসলে ফরাসি দার্শনিক হিসেবেই পরিচিত। আমরা জানি দার্শনিকরা একটু খামখেয়ালি টাইপের বা একটু পাগলা স্বভাবের হয়। রুশো এর ব্যতিক্রম ছিলেন না, বরঞ্চ রুশোর মধ্যে পাগলামি স্বভাবটা একটু বেশি ছিল, এবং তিনি অনেক বছর ভব করে জীবন কাটিয়েছেন। তার শৈশব খুব সুখকর ছিল না। খুব অল্প বয়সে তিনি মাকে হারান, তার বাবা নির্দেশ হয়ে যান। স্কুলের গণ্ডিও তিনি পার হতে পারেননি। অল্প বয়সে তিনি জীবিকার প্রয়োজন বিভিন্ন কাজ করেছেন, ভব করে জীবন কাটিয়েছেন। সমাজের অতি সাধারণ মানুষের সাথে মিশেছেন, তাদের সমস্যা উপলব্ধি করেছেন। তার রাষ্ট্রচিন্তায় তাই সাধারণ মানুষের কথা প্রাধান্য পেয়েছে, এবং সাধারণ মানুষকে নিয়ে তিনি কথা বলেছেন। সাধারণ মানুষের জন্যই তিনি তার রাষ্ট্রচিন্তা, তার চিন্তা চেতনাকে কাজে লাগিয়েছেন। তিনি ভব করে জীবন কাটিয়েছেন আমরা বলেছিলাম, এবং ভব করে জীবনের এক পর্যায়ে তিনি প্যারিসে অর্থাৎ ফ্রান্সে স্থায়ী হন। রুশোর জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে একটি ঘটনা, সেই ঘটনাটি হচ্ছে 1750 সালে তিনি প্যারিসের বিখ্যাত যে একাডেমি, ডিজন একাডেমি, সেই ডিজন একাডেমি কর্তৃক একটি রচনা প্রতিযোগিতা হয়েছিল। সেই রচনা প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছিলেন, পুরস্কৃত হয়েছিলেন, প্রশংসা কুড়িয়েছিলেন, এবং সেই প্রশংসা বা সেখান থেকেই তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে তিনি নিরবচ্ছিন্নভাবে লেখালেখি চালিয়ে যান, এবং এই লেখালেখির ক্ষেত্রে তিনি যে বিপ্লবী মতবাদ প্রকাশ করেন, সেই বিপ্লবী মতবাদ প্রকাশের কারণে সরকার এবং বুদ্ধিজীবী মহল তার বিরাট ভাজন হয়ে পড়ে। শেষ পর্যন্ত তিনি প্যারিস ত্যাগ করেন, সুইজারল্যান্ডে আশ্রয় নেন, কিন্তু সুইজারল্যান্ডেও তিনি থাকতে পারেননি। তাই সেখান থেকে তাকে বিতাড়িত করা হয়। 4 বছর বিভিন্ন দেশে ঘুরে তারপর তিনি ইংল্যান্ডে এসে পাড়ি জমান, কিন্তু ইংল্যান্ডে তিনি বেশি দিন থাকতে পারেননি। তার ওই যে খামখেয়ালি স্বভাব, দাম্ভিক স্বভাব, উগ্র মেজাজ, এইসব কারণে রুশো এডমন্ড বার্কের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। উল্লেখ্য যে এডমন্ড বার্ক এবং ইংল্যান্ডের আরো 2-1 দার্শনিকের আমন্ত্রণে তিনি মূলত ইংল্যান্ডে গিয়েছিলেন। 1766 সালে তিনি ইংল্যান্ড ত্যাগ করেন, তারপর আবার ভব করে জীবন শুরু করেন। বিভিন্ন দেশে ঘুরে টুরে অবশেষে তিনি 1770 সালে প্যারিসে এসে আবার ফিরে আসেন, এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন 1778 সালে। এই হচ্ছে
জ্যাজেক রুসো একজন মহান দার্শনিকের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। আমরা এখন দেখব রুসোর এক নজরে রুসো সম্পর্কে আমরা কি বলতে পারি। রুসো ছিলেন স্বাধীন চেতনার অধিকারী। তিনি স্বাধীন চেতনার স্বাধীন মত প্রকাশ করেছেন, নিজের অভিজ্ঞতা থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করেছেন সেগুলি তিনি বলার চেষ্টা করেছেন। ফরাসি বিপ্লবের প্রেরণাদাতা তাকে বলা হয়। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের বন্ধন যে মূল 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 বাণী ফরাসি বিপ্লবের, সেই বিপ্লবের প্রেরণাদাতা। তার লেখনীর মাধ্যমে বা তার মতো আরো একজন দার্শনিক ভলটেয়ার, মন্টেস্কু, এইসব দার্শনিকের লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লব ত্বরান্বিত হয়েছে। তিনি ছিলেন ফরাসি জ্ঞান আন্দোলনের অন্যতম প্রতিনিধি এবং ইউরোপের প্রগতিবাদী ও গণতান্ত্রিক সমাজ চেতনার প্রধান পৃষ্ঠপোষক। রুশো হচ্ছেন আধুনিক রাষ্ট্রচিন্তার প্রথম দিশারি, যিনি শুধু সাধারণ জনগণের পক্ষ সমর্থন করেন নাই, বরং নিজেকে তাদের সাথে একাত্ম করে ফেলেছেন। এখানে তার একটা বৈচিত্র্য, তার একটা আলাদা পরিচিতি। তিনি শুধু জনগণের পক্ষে কলম ধরেন নাই বা কথা বলেন নাই, জনগণের সাথে তিনি নিজেকে একাত্ম করে ফেলেছিলেন। এবং তিনি যেহেতু ভবঘরে জীবন যাপন করতেন এবং জনগণের কাছাকাছি যেতেন, জনগণের সাথে মিশতেন, তাহলে জনগণের সমস্যাগুলি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেই হিসাবে তিনি তার রাষ্ট্রচিন্তার প্রতিফলন ঘটিয়েছেন। রুশো বিখ্যাত লেখক, তিনি অনেক গ্রন্থ লিখেছেন। তার গ্রন্থগুলি মূলত তৎকালীন ফরাসি সমাজের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যা সমাধানের দিক নির্দেশনা ছিল। সেও সহজাত প্রবণতা, নিজস্ব বিশ্বাস এবং মূল্যবোধের আলোকে তিনি তার গ্রন্থসমূহ রচনা করেন। রুশোর লিখিত গ্রন্থগুলোর মধ্যে দি অ্যামিয়াল অফ দি সোশ্যাল কন্ট্রাক্ট সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। দি অ্যামিয়াল মূলত শিক্ষা বিষয়ক গবেষণামূলক গ্রন্থ এবং সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তার সামগ্রিক রাষ্ট্র দর্শন করে। সোশ্যাল কন্ট্রাক্টের সবচেয়ে বেশি বিখ্যাত, এই জন্যই এটার জন্য তিনি বেশি পরিচিত এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী মূলত সোশ্যাল কন্ট্রাক্ট সম্পর্কে অবগত আছে। অন্যান্য গ্রন্থের মধ্যে ডিসকোর্স অন দ্য মোরাল ইফেক্টস অফ আর্টস এন্ড সায়েন্স এবং ডিসকোর্স অন পলিটিক্যাল ইকোনমি এটা উল্লেখযোগ্য। এই গ্রন্থগুলি সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো না হয়তো, তবে একটি গ্রন্থ যেটি খুব গুরুত্বপূর্ণ, বিখ্যাত, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। দি সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থটি তাকে খ্যাতি এনে দিয়েছিল এবং 1762 সালে তিনি এই গ্রন্থটি রচনা করেন। জনগণের সার্বভৌমত্বের কথা এই গ্রন্থে তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন। তার রাষ্ট্র দর্শনের পরিচয় এই গ্রন্থে প্রতিফলিত হয় এবং তিনি যে দৃঢ়ভাবে জনগণের সার্বভৌমত্ব বলেছেন সেটা তাকে আলাদা পরিচিতি দিয়েছে। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের ভূমিকায় তিনি একটা বিখ্যাত লাইন, যে লাইনটি আমরা সবাই জানি, তিনি বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। এই যে একটা উক্তি, একটা বিখ্যাত উক্তি তিনি দিয়েছিলেন এবং আসলে এই উক্তির বা এই কথার একটা তাৎপর্য রয়েছে, একটা যৌক্তিকতাও রয়েছে। রুশোর রাষ্ট্র দর্শন, আমরা চলে আসি রুশোর রাষ্ট্র দর্শনে। রুশোর রাষ্ট্র দর্শন তিনি তার যে মতবাদগুলি, উল্লেখযোগ্য মতবাদগুলি, সেগুলি হচ্ছে মানব প্রকৃতি, প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি, সাধারণ ইচ্ছা তথ্য, সার্বভৌমত্ব। আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আলোচনা করবো মানব প্রকৃতি। শিক্ষার্থীরা তোমরা রুশোর মানব প্রকৃতি সম্পর্কে এখানে জানতে পারবে। রুশোর মানব প্রকৃতি আমরা ইতিপূর্বে কিন্তু আমরা হবস এবং লক আলোচনা করে এসেছি। হবস এবং লকের মধ্যে যা দেখেছি, রুশোর মধ্যে কিছুটা ব্যতিক্রম দেখছি এবং মূলত হবস থেকে তো টোটালি ব্যতিক্রম, টোটালি বিপরীত। লক ইতিবাচক কথা বলেছেন মানুষ সম্পর্কে, প্রকৃতি মানুষ সম্পর্কে। রুশো দারুণভাবে ইতিবাচক কথা বলেছেন এবং তিনি রুশো আসলে মানুষের অনেক ভালো গুণাবলী সম্পর্কে কথা বলেছেন এবং রুশো যে মানব প্রকৃতি যে কথা বলেছেন, সেই যে মতবাদ দিয়েছেন সেগুলোর সূচনা, রুশো অন্যান্য যে মতবাদ দিয়েছেন সেগুলোর সূচনা মূলত মানব প্রকৃতির রূপরেখা, ভিত্তি ও বিশ্লেষণের মাধ্যমে দিয়েছেন। রুশোর মতে প্রকৃতির রাজ্যের মানুষ ছিল সহজ সরল, ভদ্র, নম্র, সৎ ও ন্যায় নীতিবান। মানুষ সুখ, শান্তি, সহযোগিতাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ বসবাস করত। মানুষ এত সহজ সরল ছিল যে তারা একে অন্যের বিরুদ্ধে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র কিভাবে করতে হয় সেটাই তারা জানতো না। অর্থাৎ মানুষ এত ভালো ছিল, এত নম্র ছিল, ভদ্র ছিল যে মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ তো ছিলই না,
বরঞ্চ এইসব থেকে তারা অনেক দূরে ছিল এবং এগুলি তারা জানতোই না। মানুষ ছিল স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ এবং পরিতুষ্ট। খুব মূল্যবান কথা। মানুষ ছিল স্বাধীন, এক অর্থে স্বাধীন, একদিক দিয়ে স্বাধীন, অন্যদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ এবং পরিতুষ্ট, মানে আত্মতৃপ্তি মানুষের ছিল। অর্থাৎ রাজ্যের মানুষ খুবই ভালো ছিল এবং মানুষ খুব ভালো অবস্থায় তাদের জীবনযাপন পরিচালনা করত। এখন মানব প্রকৃতি, মানুষ যদি ভালো হয় তাহলে ভক্তি রাজ্যের অবস্থা কিরকম হবে সেটা তিনি বলেছেন। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি বলেছেন যে প্রকৃতি রাজ্যের ছিল সুখ, স্বাধীনতা, সমতার রাজ্য। মানুষের জীবন ছিল অনাবিল আনন্দে ভরপুর। প্রকৃতি রাজ্য যদি স্বর্গের সাথে তুলনা করা যায়, এটা মর্তের স্বর্গ, স্বর্গের সাথে তুলনা করা যায়, স্বর্গ সুখ প্রকৃতি রাজ্যে ছিল। স্বর্গে যেরকম আমরা আশা করি সবাই স্বর্গে যাব, সবাই ব্যস্ত যাব, আল্লাহ আমাদেরকে সে কবুল করুন, মুসলিম হিসেবে আমরা সেটা প্রত্যাশা করি। তো সেই স্বর্গ কিরকম আমরা জানি, পবিত্র কোরআন শরীফে স্বর্গের বর্ণনা আছে, ব্যস্ত বর্ণনা আছে। সেই স্বর্গের আনন্দ বা স্বর্গের সুখটা আসলে প্রকৃতি রাজ্যের মধ্যে দেখতে পেয়েছেন। প্রকৃতি রাজ্যের বাস্তবতা সম্পর্কে রুশো বলেন, বর্তমানে এরকম অবস্থার কোনো অস্তিত্ব নাই। অতীতে হয়তো কোনোদিন ছিল না এবং ভবিষ্যতে হয়তো কোনোদিন থাকবে না। আসলে হয়তো রুশোর এটা বাস্তব কল্পনা। প্রকৃতি রাজ্য সম্পর্কে রুশো যেটা বলতে চাচ্ছেন যে এটা আসলে হয়তো কোনো অতীতেও ছিল না, কোনোদিন হয়তো থাকবেও না ভবিষ্যতে। কিন্তু তারপরেও তার এই চিন্তাটা, এই তথ্যটা একটা ঐতিহাসিক ধারণার উপর তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এবং সেটা যদি মানসিক বা মনস্তাত্ত্বিক ধারণা তা কিন্তু নয়, সেটা তিনি বলতে চেয়েছেন। রুশের মতে প্রাক রাজনৈতিক যুগে প্রকৃতি রাজ্য ছিল পরম শান্তির রাজ্য। এই প্রকৃতির রাজ্যে মানুষ সকল প্রকার সামাজিক, নৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা থেকে স্বাধীনতা উপভোগ করেছে। অর্থাৎ প্রাক রাজনৈতিক যুগে মানুষ প্রকৃতিতে পরম শান্তি বসবাস করত। যখন থেকেই রাজনৈতিক বা যখন থেকেই সমাজ বা মানুষ চুক্তিবদ্ধ হলো, রাষ্ট্রের কাঠামো তৈরি করলো, তখন যে অবস্থা, তার অবস্থা থেকে পূর্বের অবস্থা, প্রকৃতির যে অবস্থা আরো ভালো ছিল, এটা রুশো বলতে যাচ্ছেন। রুশো বলেন প্রকৃতির যে মানুষের মধ্যে দুটি আকাঙ্ক্ষা বিদ্যমান ছিল, নিজেকে প্রতিকূল পরিবেশের হাত থেকে রক্ষা করা এবং নিজেকে ভালোবাসা। রুশো মনে করে প্রকৃতি রাজ্যের সভ্য সমাজ কাঠামো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ে ভালো ছিল। এবার এটা বলেছিলাম একটু আগে। এরপরে আমরা দেখি রুশোর প্রকৃতি রাজ্য সম্পর্কে আমরা জানলাম, মানব প্রকৃতি সম্পর্কে জানলাম, যেটা বুঝতে পারলাম যে মানব প্রকৃতি মানুষ ভালো ছিল, মানুষ ভদ্র নম্র, মানুষের মধ্যে মানুষ শান্তি ছিল, স্বাধীনতা ছিল, মানুষ স্বয়ংসম্পূর্ণ ছিল, পরিতুষ্টতা ছিল এবং প্রকৃতি রাজ্য ছিল স্বর্গের রাজ্য, অনাবিল শান্তি সুখ ছিল। তাহলে সামাজিক নীতি কেন প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত সুন্দর এত ভালো পরিবেশ থেকে তাহলে মানুষ কেন চুক্তি করতে হবে, কেন রাষ্ট্র তৈরি করবে, কেন সমাজ তৈরি করবে? তিনি যেটা বলতে চাচ্ছেন যে প্রত্যেক রাজ্যে মানুষ সাম্য স্বাধীনতা ভোগ করলেও একটা পর্যায়ে এসে মানুষের আত্মসংরক্ষণের প্রতি সৃষ্ট প্রতিবন্ধকতাগুলি অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক যে মানুষ নিজেই নিজে আত্মরক্ষা করতে পারতো এবং সেখানে কোনো সমস্যা খুব একটা হতো না। কিন্তু একটা পর্যায়ে এসে মানুষ যে আত্মরক্ষা করবে সেটা সেই সমস্যাগুলি বাড়তে থাকে এবং আত্মরক্ষার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতাগুলি শক্তিশালী হয়ে ওঠে, অর্থাৎ তার চেয়ে বেশি শক্তিশালী প্রতিপক্ষ দাঁড়িয়ে যায়। জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি হতে থাকে, যুগের ক্রমবিকাশ, নিজস্ব সম্পত্তি অর্জনের বাসনা ইত্যাদি কারণে সংঘাত, হানাহানি বা অশান্তি সৃষ্টি হয় এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তিনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে মানুষ যে সমাজ চুক্তি করতে বা মানুষ যে জোটবদ্ধ হতে সিদ্ধান্ত নিল, এই জোটবদ্ধতার মাধ্যমে মানুষ আরো বেশি স্বাধীন হবে, মানুষ আরো বেশি নিরাপত্তা অনুভব করবে, নিরাপদ পাবে, সেজন্যই আসলে জোটবদ্ধ হওয়া। রুশোর মতে সামাজিক চুক্তি সম্পাদনের মাধ্যমে মানুষ সার্থকভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হয়। চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হবে, রাষ্ট্রের মধ্যে মানুষ সাম্য স্বাধীনতা পূর্বের তুলনায় আরো সুদৃঢ়ভাবে রক্ষিত হবে। এই যে কথাটা তিনি বললেন, সামাজিক সম্পাদনের মাধ্যমে মানুষ সার্থকভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হবে, অর্থাৎ যে অসুবিধাগুলি তার সামনে এসেছে সেগুলি সে মোকাবেলা করতে সক্ষম হবে। চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হবে, রাষ্ট্রের মধ্যে মানুষের সাম্য স্বাধীনতা পূর্বের তুলনায় আরো সুদৃঢ়ভাবে রক্ষিত হবে। সামাজিক চুক্তির প্রকৃতিটা কিরকম আমরা দেখে নিই। রুশো তার সামাজিক চুক্তি প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে।
রুশো বলেন, সামাজিক চুক্তি সম্পাদনের ফলে যে রাষ্ট্রীয় সংগঠনের সৃষ্টি হয় সেখানে একটি যৌথ জীবন ব্যবস্থা গড়ে ওঠে। প্রত্যেক ব্যক্তি নিজস্ব সত্তাকে বাদ দিয়ে একটি যৌথ সত্তা তৈরি করে। রুশোর মতে এই যৌথ সত্তাই হলো মানুষের সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল। অর্থাৎ মানুষ চুক্তি সম্পাদন করে এবং সেখানে একটা যৌথ জীবন তৈরি ব্যবস্থা গড়ে তোলে এবং সেখানে তার নিজস্ব সত্তাকে, ব্যক্তি সত্তাকে বাদ দিয়ে একটা যৌথ সত্তা তৈরি করে এবং এই যৌথ সত্তাই থেকেই সাধারণ ইচ্ছা এবং এই সাধারণ ইচ্ছার কাছে সবকিছু হস্তান্তর করতে হবে এবং সাধারণ ইচ্ছার মাধ্যমে সে প্রকৃতির যে অবস্থা ছিল সেখান থেকে আরো ভালোভাবে সে তার জীবনযাপন করতে পারবে। মতের চুক্তিটি এরকম, আমরা প্রত্যেকে সমবেত ভাবে আমাদের নিজ নিজ জীবন ও সকল ক্ষমতা সাধারণ ইচ্ছার চূড়ান্ত পরিচালনার দিনে ন্যস্ত করি এবং সংঘবদ্ধ জীবন ব্যবস্থায় আমরা প্রত্যেকে স্বাভাবিক সত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে তা ফিরে পাই। এবং ওই যে ফিরে পাই অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে আমরা যে আমাদের ব্যক্তি সত্তা, নিজের সত্তাকে যথাসত্তার কাছে হস্তান্তর করলাম, এতে করে আমাদের স্বাধীনতা, আমাদের স্বাতন্ত্র্য নষ্ট হবে না, এদিকে বরঞ্চ আমরা আরো বেশি নিজেদেরকে আরো বেশি স্বাধীনভাবে, নিজেদেরকে আরো বেশি নিরাপদ ভাবে আমরা পরিচালিত করতে পারবো। এবং সেখানে এই কথার অর্থই তিনি বলছেন, সংঘবদ্ধ জীবন ব্যবস্থায় আমরা প্রত্যেকে স্বাভাবিক সত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে তা ফিরে পাবো। সামাজিক প্রকৃতি আলোচনা করছি আমরা। রুশো সামাজিক কৃতি সম্পাদনে হবস লকের দ্বারা প্রভাবিত হলেও তিনি তার সক্রিয় অবদান, হবস লকের সমাজযুক্তি দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি তার মতামত দিতে গিয়ে আলাদা কথা বলেছেন, তার সক্রিয়তা তিনি বজায় রেখেছেন। রুশোর লক্ষ্য ছিল জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য সম্পাদনের মাধ্যম হিসেবে তিনি সমাজযুক্তির কথা বলেছেন। লকের নেই তিনি প্রকৃতিরাজ্যের লোকদের দ্বারা আংশিকভাবে তাদের অধিকার সম্পদের কথা না বলে হবসের নেই প্রতিটি ব্যক্তির জীবন ও সম্পত্তির পরিপূর্ণ হস্তান্তরের কথা বলেন। এখানে হবসে কিন্তু একটা চরম সার্বভৌমত্বের কথা বলেছেন। একটা হবসের কথাটা আমরা নিশ্চয় মনে আছে, হবস চুক্তির কথা বলেছেন যে এইভাবে যে মানুষ চুক্তি করবে, জনগণ চুক্তি করবে, চুক্তি করে কর্তৃপক্ষ রাজা তৈরি করবে বা শাসন কর্তৃপক্ষ তৈরি করবে, তারা চুক্তির বাইরে অবস্থান করবে এবং সবকিছু আমরা রাজার কাছে দিয়ে দিলাম, রাজাই আমাদেরকে পরিচালিত করবে এবং তিনি যেভাবে ইচ্ছে সেভাবে করবেন। এখানে কিন্তু হবসের চুক্তির মাধ্যমে জনগণের কোনো অধিকার থাকে না, জনগণ আসলে রাজার স্বেচ্ছাচারী রাজার ক্ষমতা বা শাসনের মধ্যে পড়ে যায়। কিন্তু রুশো কিন্তু টোটালি ব্যতিক্রম কথা বলছেন যে হ্যাঁ, সমস্ত ক্ষমতা আমরা আমাদের ব্যক্তিসত্ত্ব যৌথ সত্তার কাছে যাবে, কিন্তু হবস যেখানে চুক্তি বহির্ভূত তৃতীয় কোনো বা ব্যক্তিবর্গের হাতে সম্পন্নের কথা ঘোষণা করেন, সেখানে রুশো ঘোষণা করেন চুক্তির মধ্যে অংশগ্রহণী ব্যক্তিদের যৌথ সংস্থার হাতে সম্পন্নের কথা। অর্থাৎ চুক্তি যে আমরা করবো, আমরাই কিন্তু যৌথ সংস্থা তৈরি করছি এবং আমরাই রাষ্ট্র তৈরি করছি, আমরাই রাষ্ট্র পরিচালনা, জনগণই রাষ্ট্র পরিচালনা, জনগণের সার্বভৌমত্বের কথা বলেছেন। এখানে হবস রাজার সার্বভৌমত্বের কথা বলেছেন আর রুশো জনগণের সার্বভৌমত্বের কথা বলেছেন। কারণ জনগণের মাধ্যমে সরকার বা কর্তৃপক্ষ তৈরি হবে, রাজা তৈরি হবে এবং তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। রুশোর মতে এই যৌথ সংস্থায় সাধারণ ইচ্ছা নামে একটি স্বতন্ত্র ইচ্ছা বিদ্যমান এবং এই ইচ্ছা হবসের সার্বভৌমের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। চূড়ান্ত ক্ষমতা থেকে সাধারণ ইচ্ছার সঙ্গে আমরা আলোচনা করব। সাধারণ ইচ্ছা হচ্ছে মূলত সকলের কল্যাণকর ইচ্ছা, সকল ব্যক্তির সমষ্টিগত ইচ্ছা, তবে সমষ্টিগত ইচ্ছার কল্যাণকর ইচ্ছাগুলি, অর্থাৎ ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তির স্বার্থগত ইচ্ছা নয়, জনগণের সকলের কল্যাণকর ইচ্ছার যোগফলটাই হচ্ছে সাধারণ ইচ্ছা। পার্থক্য, এবং এখানে আমরা যেটা বলছি হবসের সার্বভৌমের চূড়ান্ত ক্ষমতা অধিকারী, এটা আমরা বলছি, কিন্তু পার্থক্য আছে। পার্থক্য হলো যে সামাজিক চুক্তি হবসের হাতে রাজার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে, রুশের হাতে প্রতিষ্ঠা করে জনগণের সার্বভৌমত্ব। এটা আমরা একটু আগে বলেছি, পার্থক্যটা আমরা এখানে বুঝতে পারলাম, দুজনের চিন্তার পার্থক্য। তারপরে আমরা আসি যে রুশের সামাজিক বৈশিষ্ট্যটা কি হতে পারে। রুশের সামাজিক বৈশিষ্ট্য আমরা দেখছি যে রুশ সামাজিক কথা যেটা বলেছেন সেটা হচ্ছে জনগণের সার্বভৌমত্বের কথা তিনি বলেছেন, আমরা আলোচনা করেছি। গণতান্ত্রিক চেতনা মূল্যবোধের কথা বলেছেন, গণতন্ত্র থাকবে, গণতন্ত্রের জনগণের অধিকার থাকবে, জনগণই রাষ্ট্র পরিচালনা করবে, জনগণই সরকার পরিচালনা করবে।
সাধারণ ইচ্ছার কথা তিনি বলেছেন। সাধারণ ইচ্ছা জনগণের সকলের ব্যক্তিগত ইচ্ছা নয়, সাধারণ ইচ্ছা জনগণ সকলের সমষ্টিগত ইচ্ছার কল্যাণকর ইচ্ছাগুলি, সেটাই হচ্ছে সাধারণ ইচ্ছা। এবং সাধারণ ইচ্ছার মাধ্যমেই সরকার পরিচালিত হবে। জনগণ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, অবশ্যই জনগণ রাষ্ট্রের অংশ এবং জনগণের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হবে। জনগণই চুক্তি করে রাষ্ট্র তৈরি করেছে, কর্তৃপক্ষ তৈরি করেছে, এবং জনগণের চুক্তির মধ্যেই, চুক্তির আন্ডারে, চুক্তির আওতার মধ্যেই সরকার থাকবে। সাম্য প্রতিষ্ঠা, সাম্যের কথা তিনি বলেছেন, জনগণের সাম্যের কথা বলেছেন, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, এবং জনগণ সমান অধিকার, সমতার কথা তিনি বলেছেন। সমাজ চুক্তির মাধ্যমে সেটা বলেছেন। চিরস্থায়ী চুক্তি, চুক্তির চিরস্থায়ী চুক্তি হওয়ার পরে আর চুক্তি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং চুক্তি কখনোই বিলুপ্ত হবে না বলে তিনি বলেছেন। অধিকতর কল্যাণ সাধনের কথা, অর্থাৎ অধিকতর কল্যাণ আমরা আগেই বলেছিলাম, প্রকৃতির শান্তিময় রাজ্য, স্বর্গের রাজ্য ছিল। তাহলে সেখান থেকে চুক্তি করার অর্থ হচ্ছে কিছু অসুবিধা যে সৃষ্টি হয়েছিল সেই অসুবিধাকে দূর করে দেওয়া এবং জনগণের অধিকতর কল্যাণ সাধন করার জন্য সামাজিক কথা বলা হয়েছে। নৈতিকতার বিকাশ রুশো কিন্তু এখানে এই কথাটা একটা স্বাতন্ত্র কথা বলেছিলেন। হচ্ছে অন্যরা অর্থাৎ হবস যেখানে বলছেন সম্পত্তি রক্ষার জন্য, জনগণের কল্যাণ সুবিধার জন্য চুক্তির কথা বলেছেন, কিন্তু রুশো এখানে এসে বলতে চাচ্ছেন যে জনগণ শুধু জীবন ও সম্পত্তি রক্ষার জন্য চুক্তি করে নাই, জনগণ নৈতিক, নিজেদের নৈতিক বিকাশের জন্য, নৈতিকতার বিকাশের জন্য চুক্তি করেছেন। রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের ব্যক্তির নৈতিক বিকাশে সহায়তা করা। সমালোচনা, রুশো সামাজিক চুক্তির ক্ষেত্রে আমরা কিছু সমালোচনা দেখতে পাই। ঐতিহাসিক ভিত্তি নেই, যে কথা আমরা সবসময় বলে থাকি, সব ক্ষেত্রেই, সব রাষ্ট্রনীতির কথা ক্ষেত্রে আমরা বলেছি যে ঐতিহাসিক ভিত্তি নেই। ঐতিহাসিক প্রতি রাজ্যে এত সুখময় শান্তিময় ছিল এবং প্রতি রাজ্য থেকে চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়েছে, এরকম ঐতিহাসিক ভিত্তি নেই। অবাস্তবতাবাদ, বাস্তবতা বর্জিত বলা যায়। এবং সেখানে যে ওই যে প্রকৃতি রাজ্যের কথা যে তিনি বলেছেন, স্বর্গসুখ ছিল, এবং সে প্রকৃতি রাজ্য থেকে এই স্বর্গসুখ থেকে বেরিয়ে আসা, এটা অনেকটা অবাস্তব মনে হয়। কল্পনা বিলাসী, রুশো ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অনেক কিছু কল্পনা বিলাসী কথা আমরা বলতে পারি। যে কেন কল্পনা বিলাসী বলবো, যে কল্পনা বিলাসী এই জন্যই বলবো, তিনি নিজেও কিন্তু বলেছেন যে এই ধরনের রাষ্ট্র অতীতে ছিল না, ভবিষ্যতে থাকবে বলা যায় না, সেজন্যই আমরা তাকে কল্পনা বিলাসী বলছি। ব্যক্তি স্বাধীনতা বিরোধী, এখানে ব্যক্তি বিরোধী বলা যায় কারণ তিনি কিন্তু সাধারণ ইচ্ছার অধীন করেছেন সবাইকে, অর্থাৎ ব্যক্তি সাধারণ ইচ্ছার বাইরে কোনো কথা বলতে পারবে না। সাধারণ ইচ্ছার যে সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত, সেটাই ন্যায়, এবং সেখানে প্রতিষ্ঠিত হবে বা সেটা অভ্রান্ত। সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার বিরোধী বলা যায়। ব্যক্তির অধিকার বা ব্যক্তি সাধারণ ইচ্ছার বাইরে কথা বলতে পারবে না, সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা বিরোধী বলতে বলা যায়। স্বৈরাচারী প্রবণতা বৃদ্ধি, ওই যে সাধারণ ইচ্ছার নিয়ন্ত্রণের ক্ষমতা জনগণের খুব একটা নাই, অর্থাৎ সাধারণ ইচ্ছা অভ্রান্ত, সাধারণ ইচ্ছা কি বলে যে চূড়ান্ত। এই ক্ষেত্রে এসে আমরা বলতে পারি যে সাধারণ ইচ্ছা যাদের হাতে থাকবে, যে কর্তৃপক্ষ থাকবে, তারা হয়তো স্বৈরাচারী হতে পারে বা স্বৈরাচারী হওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা, আমরা স্টুডেন্টস বৃন্দ, আমরা আসলে মোটামুটি সামাজিক চুক্তি, রুশো সামাজিক চুক্তি আলোচনা করেছি এবং রুশো সামাজিক চুক্তির বৈশিষ্ট্যগুলি আমরা দেখেছি, সমালোচনা দেখলাম। আশা করি তোমরা এই আলোচনা থেকে কিছুটা উপকৃত হবে, সামাজিক চুক্তি সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া হবে, বা যা আইডিয়া আছে সেটা আরো একটু বিকশিত হবে। এখন আমরা চলে আসলাম যে আরেকটা মতবাদ, রুশোর যে আরেকটা মতবাদ, খুব গুরুত্বপূর্ণ মতবাদ রুশো, সেটা হচ্ছে সাধারণ ইচ্ছা তত্ত্ব, জেনারেল উইল থিওরি। রুশো সাধারণ ইচ্ছা সম্পর্কে কি বলতে চাচ্ছেন দেখি আমরা। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বের উৎপত্তি সামাজিক চুক্তি থেকে। সামাজিক চুক্তিতেই রুশোর সাধারণ ইচ্ছা উৎপত্তি হয়েছে, এবং এখানে যে কথাটা বলা যায় যে চুক্তির ফলে যে সমিতি বা সংগঠনের আবির্ভাব হলো, রুশো তাকে একটা যৌথ নৈতিক সামাজিক সংস্থা হিসেবে, নৈতিক সংস্থায় অভিহিত করেছেন। মানুষ বিনা শর্তে সম্পূর্ণরূপে নিজেদের ক্ষমতা যৌথ সংস্থার নিকট সম্পন্ন করে। এই যৌথ সংস্থার নাম হলো সাধারণ ইচ্ছা। এটি সকল নাগরিকদের সমষ্টিগত ইচ্ছা সমন্বয়, এবং এই ইচ্ছা সকলের কল্যাণমুখী ইচ্ছা। কল্যাণমুখী কথাটা আমরা গুরুত্বপূর্ণ বলবো।
যে সকল নাগরিকের সমস্ত কিছু ইচ্ছাকে সমস্ত বলা যাবে না, কিন্তু সকল নাগরিকের সমস্ত ইচ্ছা সমন্বয়ের মধ্যে তাদের ইচ্ছার মধ্যে কল্যাণ থাকতে হবে, কল্যাণমুখী ইচ্ছাটাই হচ্ছে সাধারণ ইচ্ছা। সাধারণ ইচ্ছার সংজ্ঞা আমরা আলোচনা করবো। সাধারণ ইচ্ছা বলতে রুশ জনগণের সামাজিক কল্যাণ ইচ্ছাকে বোঝাচ্ছে। এই যে এখানে এক কথায় আমরা বুঝতে পারি, সাধারণ ইচ্ছা বলতে রুশ জনগণের সামগ্রিক কল্যাণের ইচ্ছাকে বোঝাচ্ছে। রুশের মধ্যে রাষ্ট্র সৃষ্টির পশ্চাতে রয়েছে সকলের অভিন্ন স্বার্থ। এই অভিন্ন স্বার্থের প্রকাশই হল সাধারণ ইচ্ছা। সকলের অভিন্ন স্বার্থ, সকলের অভিন্ন স্বার্থ বলতে সবার মঙ্গলজনক স্বার্থ, সবার জন্য যেটা ভালো সেই স্বার্থটা। সাধারণ ইচ্ছা ব্যক্তিগত ইচ্ছাগুলো সমষ্টি নয়। ব্যক্তির অনেক ইচ্ছা থাকতে পারে, ব্যক্তিগত স্বার্থ সম্বলিত ইচ্ছা থাকতে পারে। সাধারণ ইচ্ছা হলো সমাজের সকল ব্যক্তির প্রকৃত ইচ্ছাগুলি সমষ্টি, অর্থাৎ সকল ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ সম্বলিত ইচ্ছা প্রকৃত ইচ্ছা নয়। আবার বলি, সকল ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ সম্বলিত ইচ্ছা প্রকৃত ইচ্ছা নয়। যে ইচ্ছার সাথে সমষ্টির মঙ্গলের সম্পর্ক রয়েছে সেগুলোর সমষ্টি সাধারণ ইচ্ছা। এই সাধারণ ইচ্ছাটাকে আমরা এক ব্যক্তির ইচ্ছা বলতে পারি। অর্থাৎ এক ব্যক্তি যদি সকলের কল্যাণ কোন কথা বলে, সেটাও সাধারণ ইচ্ছার অন্তর্গত হবে। অর্থাৎ এক ব্যক্তির মঙ্গলজনক কল্যাণকর ইচ্ছাকেও সাধারণ ইচ্ছা বলা হয়। সাধারণ ইচ্ছার লক্ষ্যটা কি হবে? সাধারণ ইচ্ছা হচ্ছে সাধারণ ইচ্ছার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মঙ্গল সাধন করা, জনগণের কল্যাণ করা। সাধারণ ইচ্ছে হচ্ছে সামাজিক ন্যায় বিচারের মাপকাঠি। যদি কেউ মনে করে সাধারণ ইচ্ছা নির্দেশ তার ব্যক্তিগত স্বার্থের পরিপন্থী, তাহলে বুঝতে হবে যে কোথায় তার যথার্থ স্বার্থ নির্দেশ তা সে নিজেই জানে না। এখানে কিন্তু সাধারণ ইচ্ছার গুরুত্বটা বোঝানো হচ্ছে, বা সাধারণ ইচ্ছার যে কর্তৃত্ব সেটা বোঝানো হচ্ছে। সাধারণ ইচ্ছার নির্দেশ সাধারণ ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থাৎ রুশো বলতে যাচ্ছেন যে জনগণ যে সাধারণ ইচ্ছার কর্তৃত্বে আসবে, জনগণকে সে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে সাধারণ ইচ্ছা তার ব্যক্তিগত পরিপন্থী কোনো কাজ করবে না, এবং সাধারণ ইচ্ছা হবে সামাজিক ন্যায় বিচারের মাপকাঠি। সাধারণ ইচ্ছার লক্ষ্যই হচ্ছে জনগণের মঙ্গল সাধন করা। সাধারণ ইচ্ছার প্রকারভেদ। সাধারণ ইচ্ছার প্রকারভেদ আমরা যদি আলোচনা করি, সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ বাস্তব বা যথার্থ ইচ্ছা এবং প্রকৃত ইচ্ছা। ঈশ্বরের মধ্যে প্রত্যেক ব্যক্তির মধ্যে দুটো ইচ্ছা সঞ্চার হয়। একটা হচ্ছে বাস্তব বা যথার্থ ইচ্ছা, আর হচ্ছে প্রকৃত ইচ্ছা। বাস্তব ইচ্ছা ব্যক্তির ব্যক্তিগত স্বার্থেই সঞ্চারিত, এটি সমাজের মঙ্গল কামনা করে, এটা তার মঙ্গল কামনা করে শুধুমাত্র। এটি সংকীর্ণ, ক্ষণস্থায়ী এবং বিরোধপূর্ণ। অন্যদিকে প্রকৃত ইচ্ছা ব্যক্তির বিবেক সম্পন্ন ইচ্ছার অভিব্যক্তি। প্রকৃত ইচ্ছাটা হচ্ছে ব্যক্তির বিবেক সম্পন্ন, মানে ব্যক্তি সবার জন্য চিন্তা করে, সবার মঙ্গলের জন্য চিন্তা করে, ওই ইচ্ছাটাই হচ্ছে প্রকৃত ইচ্ছা। এটি চিরস্থায়ী এবং সমাজের সকল প্রকার ব্যক্তির সাথে ঊর্ধ্বে অবস্থান করে। রুশো প্রকৃত ইচ্ছার সামগ্রিক রূপকে সাধারণ ইচ্ছা বলে অভিহিত করেছেন। তাহলে প্রকৃত ইচ্ছার সামগ্রিক রূপ সেটাই হচ্ছে সাধারণ ইচ্ছা। সমষ্টিগত ইচ্ছা, কল্যাণকর ইচ্ছা। সমষ্টিগত ইচ্ছা বললে হবে না, সমষ্টির মধ্যে কল্যাণ থাকতে হবে। অর্থাৎ ব্যক্তি যদি সকলের কল্যাণ চিন্তা করে, কল্যাণকর ইচ্ছা প্রকাশ করে, সেটাই সাধারণ ইচ্ছা হবে। এবং সকল ব্যক্তির প্রকৃত ইচ্ছার সামগ্রিক রূপকে সাধারণ ইচ্ছা বলে। আমরা সাধারণ ইচ্ছা সম্পর্কে মোটামুটি আমার মনে হয় যে আমরা আলোচনা করতে পেরেছি, বা সাধারণ ইচ্ছা বলতে কি বোঝায় সেটা বুঝতে সক্ষম হয়েছি। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা রুশো সম্পর্কে আলোচনা করছি, এবং রুশোর সাধারণ ইচ্ছাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় সাধারণ ইচ্ছা সম্পর্কে আসতে পারে, তোমাকে মনোযোগ দিয়ে সেটা শুনবে। সাধারণ ইচ্ছার বৈশিষ্ট্যতে আমরা চলে আসছি। সাধারণ ইচ্ছা বৈশিষ্ট্য কি হতে পারে? সাধারণ যেমন এক নম্বরে আমরা বলছি সার্বভৌম। আমি তোমাদের সুবিধার জন্য, আমার শিক্ষার্থীবৃন্দ তোমাদের সুবিধার জন্য আমি কিছু পয়েন্ট আউট করেছি, এবং পয়েন্টের মধ্যে দিয়ে একটা লাইন লেখার চেষ্টা করেছি, যাতে তোমাদের জানতে বুঝতে সুবিধা হয়, তোমাদের জন্য এটা সহজ হয়। সার্বভৌম কি বলছে? সাধারণ ইচ্ছা সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম। অর্থাৎ সাধারণ ইচ্ছা কিন্তু সার্বভৌম, সাধারণ ইচ্ছাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা অসীম ক্ষমতার অধিকারী। অসীম সাধারণ ইচ্ছার বাইরে গিয়ে কোনো ব্যক্তি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে না। ব্যক্তি যত স্বাধীনতা ভোগ করবে, যা কিছু করবে, সাধারণ ইচ্ছার গণ্ডির ভিতরে, নিয়ন্ত্রণের মধ্যে। নির্ভুল, সাধারণ ইচ্ছা নির্ভুল, রুশোর মধ্যে সমাজে নির্ভুল। কারণ ব্যক্তি অনেক সময় নিঃস্বার্থতায় পরিচালিত হয় অথবা ভুল পথে যায়। ব্যক্তি কিন্তু নিজে চলতে গিয়ে কিন্তু ভুল করে, নিজের স্বার্থ দ্বারা পরিচালিত হয়, এটা স্বাভাবিক। কিন্তু বহু ব্যক্তির মিলনে যৌথভাবে যে সিদ্ধান্ত গৃহীত হয় তা ভুল হতে পারে। অর্থাৎ রুশো বলতেছেন সাধারণ ইচ্ছা যে সিদ্ধান্ত নিবে, যা করবে, সেটা ব্যক্তির জন্য কি হবে? ব্যক্তির জন্য খারাপ হবে না, ব্যক্তির জন্য আরো বেশি মঙ্গল হবে। ব্যক্তি নিজে যেটা করতে পারে নাই, সেটা সাধারণ ইচ্ছা করে দেবে।
অবিভাজ্য, সাধারণ ইচ্ছা অবিভাজ্য, এটাকে ভাগ করা যাবে না, এটাকে কাউকে হস্তান্তর করা যাবে না। সাধারণ ইচ্ছা সমাজের সমষ্টিগত উন্নয়নের বিষয়টি গুরুত্ব প্রদান করে, সবাইকে বিভাজন করা যায় না। সাধারণ ইচ্ছা নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে থাকবে। তারপরে আমরা চিরস্থায়ী, সাধারণ ইচ্ছা চিরস্থায়ী অপরিবর্তনীয়, অর্থাৎ সাধারণ ইচ্ছা চিরস্থায়ী হবে, সাধারণ ইচ্ছা কল্যাণের প্রতীক, যা কিছু কল্যাণকর সেটা স্থায়ী হবে, স্বাভাবিক, এবং সেটা কোনো ক্ষয় হবে না, একটা ধ্বংস হবে না। সাধারণ ইচ্ছা রাষ্ট্রপতি থাকবে, তবে সাধারণ ইচ্ছা থাকবে, সাধারণ ইচ্ছা চিরস্থায়ী থাকবে, সর্বক্ষমতা চিরস্থায়ী থাকবে। ঐক্যের প্রতীক, সাধারণ ইচ্ছাকে রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করেছে। সাধারণ ইচ্ছাকে টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রীয় সংগঠনের সংহতি বা ঐক্য বজায় রাখতে হবে। কি বলছেন, সাধারণ ইচ্ছাকে রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করছেন, অর্থাৎ সাধারণ ইচ্ছার মাধ্যমে রাষ্ট্রীয় ঐক্য গড়ে তোলা হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রীয় রক্ষা করা হবে। রাষ্ট্রীয় সংগঠনের অসংহতি ঐক্য বজায় রাখতে হলে সাধারণ ইচ্ছাকে প্রাধান্য দিতেই হবে, সাধারণ ইচ্ছা কর্তৃত্ব নেতৃত্ব মেনেই নিতে হবে। ক্ষমতার উৎস, সাধারণ ইচ্ছা সকল ক্ষমতার উৎস, সাধারণ ইচ্ছা সকল ক্ষমতার উৎস। সরকার হচ্ছে সাধারণ ইচ্ছার ভিত্ত, সরকার সাধারণ ইচ্ছার ইচ্ছা অনুযায়ী কার্যকর হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সরকার সাধারণ ইচ্ছার ভিত্ত বলছে, সরকার সাধারণ ইচ্ছা অনুযায়ী কার্যকর হবে, সরকার সাধারণ ইচ্ছা পরিচালিত হবে। সাধারণ ইচ্ছাটা সকল ক্ষমতার উৎস হবে, এবং সাধারণ ইচ্ছাটা তো মূলত জনগণের ইচ্ছা, জনগণের কাছে থাকবে, জনগণের মাধ্যমেই পরিচালিত হবে। তারপরে আমরা দেখছি গণতান্ত্রিক, সাধারণ ইচ্ছা হচ্ছে গণতান্ত্রিক, সাধারণ ইচ্ছা স্বাধীন চিন্তার প্রতিফলন ঘটে, সাধারণ ইচ্ছা স্বাধীনভাবে তার চিন্তার প্রতিফলন ঘটাতে পারবে। কল্যাণ ইচ্ছা, সাধারণ ইচ্ছার লক্ষ্য সকলের কল্যাণ সাধন করা, সাধারণ ইচ্ছার লক্ষ্য কি সকলের কল্যাণ সাধন করা, এটি জনস্বার্থ বিরোধী কোনো কাজ কখনো করবে না। ব্যাপারে যথেষ্ট ডিটারমাইন্ড ছিলেন যে সাধারণ ইচ্ছা কখনোই জনগণের স্বার্থ বিরোধী কাজ করতে পারে না। সকলের ইচ্ছার প্রতিফলন, সাধারণ ইচ্ছায় সকল ব্যক্তির, সম্প্রদায়ের, সকল জনগণের, রাষ্ট্রের সকলের ইচ্ছার প্রতিফলন ঘটবে। কোন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য, মানে কোন একক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য, কোন শক্তিশালী ব্যক্তির, কোন গোষ্ঠীর, কোন প্রতাপশালী ব্যক্তির এখানে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য থাকবে না, সাধারণ মানুষের সকলের ইচ্ছার প্রতিফলন থাকবে। সাধারণ স্বার্থ রক্ষা করে, সাধারণ ইচ্ছা কি করবে, সমাজের প্রত্যেক ব্যক্তির সাধারণ স্বার্থটা রক্ষা করবে। ব্যক্তির জন্য ব্যক্তির সাধারণ স্বার্থ কি, সকলের স্বার্থটা কি, সেটা রক্ষা করবে। ব্যক্তি যতই ক্ষমতাবান বা মর্যাদাশীল হোক না কেন, সাধারণ ইচ্ছার প্রতি সবাই সমান, অর্থাৎ সাধারণ ইচ্ছা কাউকে, কোনো ক্ষমতাবানকে আলাদা গুরুত্ব দিবে না, তার ইচ্ছাকে বাস্তবায়িত করবে না, সকলেই তার কাছে সমান ভাবে পরিগণিত হবে। এই হচ্ছে সাধারণ ইচ্ছার বৈশিষ্ট্য। আমরা মোটামুটি এটা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সাধারণ ইচ্ছা সকলের ইচ্ছার মধ্যে কি পার্থক্য। আমরা এই পার্থক্যটা এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা যদি বলি সংজ্ঞাগত পার্থক্য, সকল ব্যক্তির সকল প্রকৃত ইচ্ছার সমষ্টি। খেয়াল করো, সকল ব্যক্তির সকল প্রকৃত ইচ্ছার সমষ্টি হচ্ছে সাধারণ ইচ্ছা, কল্যাণকর ইচ্ছা। অন্যদিকে সকলের ইচ্ছা হচ্ছে সকল ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার সমষ্টি। তাহলে সকলের ইচ্ছাটা হচ্ছে সকল ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার সমষ্টি, এবং সেই ব্যক্তিগত ইচ্ছার মধ্যে কল্যাণ নাও থাকতে পারে, সকলের কল্যাণ নাও থাকতে পারে, নিজের কল্যাণের কথা থাকতে পারে, কিন্তু সাধারণ ইচ্ছার মধ্যে নিজের কল্যাণ থাকবে না, সকলের কল্যাণের কথা থাকবে। তাহলে সাধারণ ইচ্ছা হচ্ছে সকল ব্যক্তির সকল প্রকৃত ইচ্ছা, এটা হচ্ছে সাধারণ ইচ্ছা। এখানে একটু অনেক সময় এই বিষয়টা নিয়ে একটু কি বলবো, একটু যেটা দ্বন্দ্ব তৈরি হয় বা একটু অস্পষ্টতা তৈরি হয়, সেজন্যই আমি এটা বারবার বলছি যে সাধারণ ইচ্ছা হচ্ছে সকল ব্যক্তির সকল প্রকৃত ইচ্ছার সমষ্টি, আর ব্যক্তিগত বা সকলের ইচ্ছা হচ্ছে, সকলের ইচ্ছাটা কি, সকলের ইচ্ছা হচ্ছে সকল ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছা সমষ্টি। পার্থক্য আছে কিন্তু, লক্ষ্যগত পার্থক্য। সাধারণ ইচ্ছা সমষ্টিগত শক্তিকে নির্দেশ করে, সকলের শক্তিকে নির্দেশ করে, সকলের ইচ্ছা ব্যক্তিগত শক্তিকে শুধু নির্দেশ করে। প্রকৃতিগত পার্থক্য, সাধারণ ইচ্ছা সর্বদাই ন্যায়সঙ্গত, কল্যাণকামী, এটা একজন বা একাধিক ব্যক্তির ইচ্ছা হতে পারে, যে আমরা বলেছিলাম সাধারণ ইচ্ছাটা এক ব্যক্তিরও হতে পারে, অর্থাৎ এক ব্যক্তি সকলের মঙ্গল কামনা করে যদি কোনো ইচ্ছা প্রকাশ করে বা কিছু করে, সেটা সাধারণ ইচ্ছা, সাধারণ ইচ্ছার অন্তর্ভুক্ত। এক ব্যক্তির চিন্তা চেতনা থেকে আসতেই পারে, সকলের কল্যাণকর কিছু আসতেই পারে,
সকলের ইচ্ছা হলো কোন জনসমষ্টির ইচ্ছার সমষ্টিগত রূপ। সকলের ইচ্ছা হলো কোন জনসমষ্টির ইচ্ছার সমষ্টিগত রূপ। আর সাধারণ ইচ্ছা হলো সকলের কল্যাণকামী ইচ্ছা, ন্যায়সঙ্গত ইচ্ছা। তারপরে আমরা দেখি বৈশিষ্ট্যগত পার্থক্য। সাধারণ ইচ্ছা সর্বজনীন, সবার জন্য সমান, স্থায়ী, এটা স্থায়ী, এটা অভ্রান্ত। সকলের ইচ্ছা সাধারণ ইচ্ছা নিয়ে অভ্রান্ত বা সার্বজনীন নয়। সকলের ইচ্ছাটা কি সাধারণ ইচ্ছার মতো সার্বজনীন নয়, অভ্রান্ত নয়। এখানে যদি থাকে, এখানে নিজেদের স্বার্থকতা থাকে। কল্যাণের প্রশ্নে পার্থক্য। সাধারণ ইচ্ছা সর্বাবস্থায় সকলের জন্য কল্যাণকর। অপরদিকে আমরা দেখি যে সকলের ইচ্ছা ব্যক্তির জন্য শুধু কল্যাণকর। অভিন্ন স্বার্থের ক্ষেত্রে পার্থক্য। সাধারণ ইচ্ছা অভিন্ন স্বার্থের কথা বিবেচনা করে, সকলের স্বার্থ বিবেচনা করে, সকলের একরকম স্বার্থের কথা বিবেচনা করে, সকল প্রকার ব্যক্তির সাথে ঊর্ধ্বে অবস্থান করে। কিন্তু সকলের ইচ্ছা বিশেষ স্বার্থের কথা বিবেচনা করে, বিশেষ স্বার্থের কথা বিবেচনা করে। ন্যায় অন্যায়ের ক্ষেত্রে পার্থক্য। ন্যায় অন্যায়ের ক্ষেত্রে পার্থক্যটা আমরা কি বলবো? সাধারণ ইচ্ছার ক্ষেত্রে অন্যায়ের কোনো স্থান নেই। এখানে অন্যায় করার কোনো সুযোগ নেই। সাধারণ ইচ্ছা সকলের ভালো চায়, মঙ্গল চায়, কল্যাণ চায়, এখানে অন্যায় করার কোনো সুযোগ নেই। কিন্তু সকলের ইচ্ছার সাথে যেহেতু ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ জড়িত, তাই এখানে ন্যায় অন্যায় উভয়ই থাকতে পারে। সকলের ইচ্ছার মতো ন্যায়ও থাকতে পারে, অন্যায় থাকতে পারে, কিন্তু সাধারণ ইচ্ছার ক্ষেত্রে কোনো অন্যায় কোনো স্থান নেই। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে পার্থক্যটা কি। এখন আমরা চলে আসবো সাধারণ ইচ্ছা তথ্যের সমালোচনা। প্রত্যেকটা মতবাদেরই সমালোচনা রয়েছে, সাধারণ ইচ্ছার সমালোচনা রয়েছে, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু সমালোচনা আছে। যেমন ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। বলা হচ্ছে যে সাধারণ ইচ্ছা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। কেন পরিপন্থী? কারণ ব্যক্তিকে সাধারণ ইচ্ছা মেনে চলতে বাধ্য করা হচ্ছে। সাধারণ ইচ্ছা নির্ভুল, অভ্রান্ত, এটা মেনে চলতে হবে। সাধারণ ইচ্ছা বিরুদ্ধে কথা বলা যাবে না, এই যে কথা বলা হচ্ছে সেটা সেজন্যই বলা হচ্ছে এটা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, অবাস্তব। সাধারণ ইচ্ছা বাস্তবায়ন আসলে সম্ভব না। সাধারণ ইচ্ছাকে কার্যকর করার জন্য সকল ব্যক্তিকে একত্রিত করা সম্ভব না। সকল ব্যক্তির সমষ্টিগত কল্যাণকর ইচ্ছা প্রতিফলন ঘটানো আসলে সম্ভব না, এটাকে সেজন্য অবাস্তব বলা হচ্ছে, অযৌক্তিক। সাধারণ ইচ্ছা অযৌক্তিক। তিনি সকলের ইচ্ছা সাধারণ ইচ্ছার মধ্যে যে পার্থক্য করেছেন তার নিচে পার্থক্য আসে বসে। অর্থাৎ সকলের ইচ্ছা সাধারণ ইচ্ছার মধ্যে যে পার্থক্য করেছে, সে পার্থক্যটা অনেক ক্ষেত্রে অযৌক্তিক বা একেবারেই শতভাগ পার্থক্য করা আসলে সম্ভব নয়। সকলের ইচ্ছা এবং সাধারণ ইচ্ছা বলতে কি বোঝায়, এখানে একটু অস্পষ্টতা হয়ে গেছে। অস্পষ্ট মতবাদ বলা হচ্ছে এটাকে। সাধারণ ইচ্ছা অস্পষ্ট কোন অবস্থা বা কোন পরিস্থিতিতে আমরা সন্ধান লাভ করতে পারি। কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় আমরা এটার সন্ধান পাই, এটা করতে পারি, সে বিষয়ে রসুল নিজেও নিশ্চিত নন। সেটা রসুল নিজেও বলতে পারেননি যে কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় আমরা এই সাধারণ ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারবো, বা এই ধরনের একটা চুক্তির মাধ্যমে সাধারণ ইচ্ছাটা আসতে পারবো এবং রাষ্ট্র সেভাবে পরিচালিত হবে। সাধারণ ইচ্ছার সমালোচনা আরো যেটা বলা যায় সেটা হচ্ছে রুশো সাধারণ ইচ্ছাকে অপ্রতিনিধিশীল বলে অভিহিত করেছেন। অর্থাৎ রুশো কিন্তু প্রতিনিধিত্বশীল ব্যবস্থার কথা বলেন নাই, কিন্তু তার এই ধরনের আধুনিক আধুনিক গণতন্ত্র, আধুনিক যুগে কিন্তু প্রতিনিধি শাসন ব্যবস্থা পরিচালিত, সংসদীয় গণতন্ত্র পরিচালিত, প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে সরকার পরিচালিত হয় এবং জনগণ প্রতিনিধিত্ব নির্বাচন করেন, তাদের প্রতিনিধিত্ব নির্বাচন বাছাই করেন। কিন্তু রুশো এখানে কিন্তু প্রতিনিধিত্বশীল বা প্রতিনিধিত্ব কারা করবে সেই ধরনের কথা বলেন নাই। অর্থাৎ সেক্ষেত্রে তিনি একটু রাজতন্ত্রের দিকে তার ঝোঁক ছিল। সর্বাত্মকবাদী, মানুষকে স্বাধীন হতে বাধ্য করা সম্পর্কে তিনি যুক্তি করেছেন। তার সর্বাত্মক মারাত্মক একটা অভিযোগ তার বিরুদ্ধে যে তিনি সর্বাত্মকবাদী ছিলেন। অর্থাৎ তিনি যে মানুষকে সাধারণ ইচ্ছা মেনে চলতে বাধ্য করেছেন, মানুষকে সাধারণ ইচ্ছার আওতায় নিয়ে এসেছেন, মানুষকে স্বাধীন হতে বাধ্য করেছেন, এই যে উক্তি করেছেন, যেখানে একটা উক্তি বলা হয়েছে, হি উইল বি ফোর্সড টু বি ফ্রি, স্বাধীনতা তিনি বাধ্য করেছেন, সাধারণ ইচ্ছার মধ্যে নিজকে নিয়ে আসতে বাধ্য করেছেন। তার সর্বাত্মকবাদী রাষ্ট্রনায়ক স্বেচ্ছাচারিত নামান্তর। সর্বাত্মকবাদী রাষ্ট্রনায়করা যেভাবে দেশ চালায়, নিজের ইচ্ছা খামখেয়ালি খুশিগত, ঠিক সেভাবে সাধারণ ইচ্ছা মাধ্যমে সরকার পরিচালিত হতে পারে, সেই সুযোগ রয়েছে, কারণ তিনি সেই সুযোগ দিয়েছেন। ন্যায় বিচারের একমাত্র মাপকাঠি নয়। অনেকে মনে করেন যে সাধারণ ইচ্ছা ন্যায় বিচারের একমাত্র মাপকাঠি নয়। সাধারণ ইচ্ছা যা বলবে, যা করবে সেটাই একমাত্র ন্যায়, সেটাই একমাত্র অভ্রান্ত হবে, নির্ভুল হবে, এটা কখনোই বলা যায় না। কারণ মানুষ মাত্রই তো ভুল,
কিন্তু সাধারণ ইচ্ছা অনিচ্ছুক ব্যক্তির উপরে বল প্রয়োগ করতে পারে। সাধারণ ইচ্ছা অনিচ্ছুক ব্যক্তির উপর বল, কারণ ওখানে বলা আছে যে ব্যক্তি সাধারণ ইচ্ছা সিদ্ধান্ত মানতে রাজি নয় তার উপরে কিন্তু বল প্রয়োগ করা যাবে। তাহলে তো নেই বিচারে মাঠ কাটিয়ে বলা যায় না, অনেকে এটা বলতে চাচ্ছেন। এই হচ্ছে আমাদের মোটামুটি সাধারণ ইচ্ছা তথ্য। রুশোর কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রুশোর সার্বভৌমত্ব তথ্য। সার্বভৌমত্ব সম্পর্কে আমরা কি বলছেন সংক্ষেপে আমরা দেখে নিব। রুশো সাধারণ ইচ্ছার প্রক্রিয়া বর্ণনা করতে গিয়ে সার্বভৌমত্ব তথ্যের অবদান করেছেন। রুশোর মধ্যে সাধারণ ইচ্ছার বাস্তব প্রয়োগই হলো সার্বভৌমত্ব। সাধারণ ইচ্ছার বাস্তব প্রয়োগ অর্থাৎ সাধারণ ইচ্ছা যে কতটা শক্তিশালী, কতটা স্বাধীন, সেটা প্রমাণ হবে তার সার্বভৌমত্ব প্রয়োগের মাধ্যমে। যে উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্র গঠিত হয়েছে সেই উদ্দেশ্য সাধারণ ইচ্ছার মাধ্যমে বাস্তবায়িত হবে। রুশোর মধ্যে সাধারণ ইচ্ছার মাধ্যমে সমগ্র জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে সরকারের কথা বলা হচ্ছে না, জনগণের কথা বলা হচ্ছে। মানুষ চুক্তির মাধ্যমে প্রত্যেকের ক্ষমতা সাধারণ ইচ্ছাকে সম্পন্ন করেছে। আর এই সাধারণ ইচ্ছা হচ্ছে সার্বভৌম। সাধারণ ইচ্ছা পরিচালিত হবে জনগণের মাধ্যমে, অর্থাৎ জনগণ কিন্তু সার্বভৌম, জনগণ কিন্তু সার্বভৌমত্ব চর্চা করবে, জনগণই সাধারণ ইচ্ছার বাস্তবায়ন করেছে, জনগণই কিন্তু সাধারণ ইচ্ছাকে পরিচালিত করবে। এখানে সরকারের চেয়েও জনগণের ক্ষমতাকে বেশি বলা হচ্ছে। সার্বভৌমত্ব তথ্যের প্রকৃতি কি ধরনের? রুশের সার্বভৌমত্ব সর্বাত্মকগত নিয়ন্ত্রণের সংস্থা। অনেকে বলেছেন এটার মধ্যে এই রুশের সার্বভৌমত্বের মধ্যে সার্বভৌমত্ব তথ্যের মধ্যে সর্বাত্মকবাদেরও দেখা যায়, সর্বাত্মকবাদের চিন্তা চেতনাও দেখা যায়, আবার নিয়মতান্ত্রিকতারও সংমিশ্রণ দেখা যায়। কারণ সাধারণ ইচ্ছা চরম ও চূড়ান্ত হলেও জনগণের স্বার্থে, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ কথা, সাধারণ ইচ্ছা চরম বলছেন, চূড়ান্ত বলছেন, উনি ভুল বলছেন, কিন্তু জনগণের স্বার্থের পরিপন্থী নয়। অর্থাৎ তিনি জনগণের স্বার্থের পরিপন্থী হবে না এই নিশ্চয়তা দিচ্ছেন, এবং জনগণ সাধারণ ইচ্ছার মাধ্যমে সে কল্যাণকর ভাবে সে আরো মুক্তভাবে পরিচালিত হবে, স্বাধীনভাবে পরিচালিত হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আইনের চোখের সামনে নিশ্চয়তা প্রদান করবে। এই যে কথাটা বলা হচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আইনের চোখের সামনের নিশ্চয়তা প্রদান করবে, সমতা আনবে, সাম্য আনবে, সবাইকে সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। রুশো সার্বভৌমতাকে চরম সর্বাত্মক করেছেন, কারণ বাহ্যিক কোনো কর্তৃপক্ষের জনগণের উপর সার্বভৌম শক্তি প্রয়োগ করে না। এটাকে তিনি সর্বাত্মক করেছেন, চরম করেছেন। কেন? কারণ জনগণের উপরে তো আসলে বাহ্যিক কোনো কর্তৃপক্ষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। জনগণই তো এখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণই সার্বভৌম ক্ষমতা চর্চা করবে, জনগণই জনগণের উপরে শক্তি প্রয়োগ করবে। সুতরাং সার্বভৌমত্ব জনগণের কল্যাণের জন্য পরিচালিত। রুশো তার সার্বভৌমত্ব তত্ত্বে হাবসের চরমতন্ত্র এবং লকের গণ সার্বভৌমত্ব নীতির সমন্বয় সাধন করেছেন। আমরা এর আগে যে হাবস এবং লক করেছিলাম, সেখানে হাবসের কিন্তু চরম রাজতন্ত্রের কথা বলেছেন, চরমতন্ত্রের লক কিন্তু আবার গণ সার্বভৌমত্বের কথা বলেছেন, সংসদের কথা বলেছেন। এই দুইটা নীতির সমন্বয় সাধন তিনি করেছেন। দুইটা নীতির আলোকে তিনি তার সার্বভৌমত্ব তত্ত্ব ব্যাখ্যা করেছেন। সার্বভৌমত্বের বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করব। সার্বভৌমত্ব বৈশিষ্ট্য প্রথমে দেখি আমরা যে চরম ক্ষমতার অধিকারী। রুশো সার্বভৌমত্বের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা চরম সীমাহীন। সার্বভৌম শক্তির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক, জনগণের হাতে সম্পন্ন। 2 নম্বর কি বলা হচ্ছে, রুশো সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে সমাজ, রাষ্ট্র, শাসক ও ব্যক্তি হিসেবে বিড়ম্বনা করেননি এবং তিনি সার্বভৌমত্ব জনগণের হাতে সম্পন্ন করেছেন। তো জনগণের সার্বভৌমত্বের কথা বলেছেন, জনগণ দ্বারা সার্বভৌমত্ব পরিচালিত হবে, ক্ষমতা পরিচালিত হবে। অহস্তান্তরযোগ্য, সার্বভৌম ক্ষমতা হস্তান্তর করা যাবে না, সর্বশক্তি নিজেই সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে। অভ্রান্ত, রুশো সার্বভৌম তত্ত্ব সম্পূর্ণ নির্ভুল এবং অভ্রান্ত, এটা আমরা বারবার বলেছি করবে। রুশো বলেন, জেনারেল উইল ইজ অলওয়েজ রাইট এন্ড টাইমস টু দ্য পাবলিক অ্যাডভান্টেজ। এটা সবসময় সঠিক, সবসময় অভ্রান্ত, এবং এটা উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ। আইনের ঊর্ধ্বে, সার্বশক্তি স্বাধীন, এটা কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত নয়, এটা আইনের ঊর্ধ্বে, আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়। তারপরে আমরা দেখি অবিভাজ্য সার্বভৌমতা, তিনি বলছেন যে এটা অবিভাজ্য, একে ভাগ করলে তা ধ্বংস হয়ে যাবে, এটা জীবদেহের মতো এবং এটাকে ভাগ করা যাবে না। রুশোর মধ্যে সার্বভৌম ক্ষমতাকে ভাগ করার অর্থ দেহকে ভাগ করা। তারপরে আমরা দেখি সবার কাছে গ্রহণযোগ্য, সার্বভৌমতাটা কি সবার কাছে গ্রহণযোগ্য, সবাই সার্বভৌম ক্ষমতার মাধ্যমে পরিচালিত হবে। অপ্রতিনিধিত্বশীল, এই যে বলা হচ্ছে যে এটা আমরা আগে বলেছি যে সার্বভৌম ক্ষমতা অপ্রতিনিধিত্বশীল, এখানে জনগণের মাধ্যমে প্রয়োগ হতে পারে, অন্য কারোর মাধ্যমে হবে না। সার্বশক্তি সম্পূর্ণ প্রতিনিধিত্বহীন। সামাজিক শক্তির ফল, সার্বশক্তি মূলত একটা সামাজিক চুক্তির মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে, সামাজিক চুক্তির মাধ্যমে কিন্তু জনগণের সাধারণ ইচ্ছা কাছে সম্পন্ন করেছে, এবং সাধারণ ইচ্ছা পরিচালিত হবে
জনগণের দ্বারা এবং জনগণের সার্বভৌমত্ব সাধারণ ইচ্ছার মাধ্যমেই প্রয়োগ লাভ করবে। সাময়িক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের সাধারণ ইচ্ছা নিয়ে সম্পন্ন করা হয় এবং এই সাধারণ ইচ্ছাই সার্বভৌম ধারণ। সাধারণ ইচ্ছাটাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার ধারণ। ক্ষমতা স্মরণযোগ্য নীতি অনুপস্থিতি, এখানে ক্ষমতা সম্পর্কে তিনি বলেননি। হ্যাঁ, তিনটা বিভাগের ক্ষমতা কি হবে সেটা বলেননি, এবং সেটা বলেননি এই জন্য যদি ক্ষমতা করা হয় তাহলে সার্বভৌম শক্তি দুর্বল হয়। সমালোচনা, সার্বভৌম যে তথ্যটা আমরা আলোচনা করলাম, রুশের সার্বভৌম তত্ত্ব, সেই সার্বভৌম তত্ত্বের কিছু সমালোচনা আমরা দিতে পারি। সর্বাত্মকবাদী ধারণা তো আমরা বুঝতেই পারছি যে সর্বাত্মক ধারণা আছে, এখানে বাধ্য করার কথা বলা হচ্ছে, সেজন্য এটা সর্বাত্মকবাদী। এটার ঐতিহাসিক ভিত্তি নাই। এই ধরনের তথ্যের বা সার্বভৌম ক্ষমতার বা সাধারণ ইচ্ছার বা জনগণের যে চুক্তির মাধ্যমে সাধারণ ইচ্ছার গঠন, সাধারণ ইচ্ছা সার্বভৌম ক্ষমতা চর্চা করবে, এই ধরনের কোনো ঐতিহাসিক ভিত্তি দেখা যায় না বা নেই বলা যায়। পরস্পর বিরোধী। একদিকে তিনি বলছেন আইন তৈরির ক্ষমতা জনগণের, আইন জনগণ তৈরি করবে, জনগণই সবকিছু নিয়ন্ত্রণ করবে। ও অন্যদিকে তিনি বলছেন আইন তৈরির জন্য দক্ষ যোগ্য ব্যক্তি নিয়োগ দিতে হবে, অর্থাৎ আইন তৈরি করবে দক্ষ যোগ্য ব্যক্তি। আইন প্রণয়নকারীর প্রয়োজন রয়েছে, আইন প্রণয়নকারীর আলাদা আইন প্রণয়নকারীর প্রয়োজন রয়েছে। ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী এটাকে আমরা বলতে পারি, অবশ্যই বলতে পারি ব্যক্তির সাথে পরিপন্থী, কারণ ব্যক্তি তো নিজস্ব মতামত দিতে পারছে না, সাধারণ ইচ্ছা সিদ্ধান্তের বাইরে যেতে পারছে না, অবাস্তব। এটাকে আমরা অবাস্তব বলতে পারি, কারণ এটা কোনো পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠেনি। বাস্তবতার প্রেক্ষিতে এটাকে মূল্যায়ন করলে আমরা বলবো যে এই ধরনের তথ্য বা এই ধরনের ধারণা অবাস্তব, জটিল ও অস্পষ্ট। এটাকে অনেকে জটিল এবং অস্পষ্ট বলতে চাচ্ছেন। কেন বলতে চাচ্ছেন? কারণ যে তিনি সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে যে একটা অস্পষ্টতা রয়েছে, এই জন্যই অনেকে এটাকে অস্পষ্ট তথ্য বলেন, জটিল তথ্য বলেন। একজনের প্রকৃত ইচ্ছাই যে সাধারণ ইচ্ছা, এটাও এক্ষেত্রে অনেক সমালোচনা আছে। একজনের প্রকৃত ইচ্ছাটাই সাধারণ ইচ্ছা অনেকে মেনে নিতে চাচ্ছেন না বা এটা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন, সেজন্য এটাকে জটিল এবং অস্পষ্ট বলা হচ্ছে। মোটামুটি সার্বভৌমত্ব তথ্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমার প্রিয় স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আমি এই রুশের সার্বভৌমত্ব তথ্য, রুশের সাধারণ ইচ্ছা তথ্য, রুশের সামাজিক চুক্তি, রুশের মানব প্রকৃতি, রাজ্য, এগুলি আলোচনা করার চেষ্টা করলাম। আমরা মোটামুটি শেষ পর্যায়ে এখানে আমরা সংক্ষেপে শেষ করে দেবো। গণতন্ত্র হিসেবে রুশোকে এক অর্থে গণতান্ত্রিক বলা যায়, কারণ রুশো জনগণের সামর্থ্যে বিশ্বাস করতেন। মানুষ যে জন্ম স্বাধীন, মানুষের যে ভালো গুণগুলির কথা বলেছেন, সাধারণ ইচ্ছার কথা বলেছেন, আইনের প্রাধান্যের কথা বলেছেন, তারপরে আইনের প্রাধান্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি আইনের প্রাধান্যের কথা বলছেন, গণতন্ত্র উন্নতি করার কথা বলছেন, ব্যক্তি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন, অনেক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা বলেছেন তিনি, সামাজিক ধর্মের কথা বলেছেন, সামাজিক ধর্মের মাধ্যমে তিনি রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, সামাজিক ধর্ম ব্যক্তিকে সৎ, যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণশীল গড়ে তুলবে সেটা বলেছেন, গণতন্ত্রের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন, জনগণ অংশগ্রহণের কথা বলেছেন, জনগণের মাধ্যমেই সার্বভৌম ক্ষমতা পরিচালিত হবে সেটা বলেছেন, কল্যাণ রাষ্ট্রের ধারণা তিনি দিয়েছেন, অর্থাৎ আধুনিক যে কল্যাণকর রাষ্ট্র সেটা ধারণা তার এই তথ্যকে আসতে পারে, কারণ হচ্ছে সার্বিক কল্যাণের কথা তিনি বলেছেন, অর্থাৎ সাধারণ ইচ্ছার মূল লক্ষ্য হচ্ছে কিন্তু জনগণের সার্বিক কল্যাণ করা। বিপ্লবের প্রেরণা, এই তথ্য বা রুশোর যে চুক্তিগতবাদ, সেখানে বিপ্লবের প্রেরণা লক্ষ্য করা যায়। এবং রুশো, আমরা বলেছি যে রুশোর লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের ত্বরান্বিত হয়েছিল, ফরাসি বিপ্লবের প্রেরণা পেয়েছিল রুশোর এই রুশোর লেখনীর মাধ্যমে, রুশোর চিন্তাধারার মাধ্যমে, রুশো কয়েকজন দার্শনিকের চিন্তাধারার মাধ্যমে। তাহলে তিনি যেহেতু জনগণকে ক্ষমতা দিতে চাচ্ছেন, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এবং কোন পরিস্থিতিতে চাচ্ছেন, যেখানে ফ্রান্সে তখন রাজতন্ত্র ছিল, স্বৈরাচারী রাজার শাসন ছিল, সেই প্রেক্ষিতে চাচ্ছেন, তাহলে বিপ্লবের কারণে এখান থেকে আসতেই পারে। সাম্যমত্ব স্বাধীনতার ঘোষণা, তিনি তার চিন্তা চেতনার মধ্যে সাম্যমত্ব স্বাধীনতার সুস্পষ্ট প্রকাশ ঘটেছে, এবং সাম্যমত্ব স্বাধীনতা, সাম্যমত্ব ভ্রাতৃত্বের বন্ধনে স্লোগান তুলে কিন্তু ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা নিঃসন্দেহে রুশোকে গণতন্ত্রী হিসেবে মূল্যায়ন করতে পারি।
রুশো কি সর্বাত্মকবাদী? রুশোকে আমরা অন্য অর্থে আবার সর্বাত্মকবাদী বলতে পারি, কারণ অনেকে কিন্তু রুশোর মধ্যে যে দ্বৈত চরিত্রের কথা এসে যায়। একদিকে রুশোকে গণতন্ত্রী বলা যায়, আরেকদিকে সর্বাত্মকবাদী বলা যায়। রুশো সম্পর্কে মূল্যায়ন করতে গেলে আমরা বলতে পারি যে তিনি ব্যক্তিস্বার্থ বিরোধী ছিলেন। ব্যক্তিস্বার্থ বিরোধী বলতে আমরা বলতে পারি যে এখানে এই কথা বলা যায় যে রুশোকে কেন ব্যক্তিগত বলছে, কারণ ওই যে আমরা ব্যক্তিকে তিনি যে সাধারণ ইচ্ছা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন, ব্যক্তিকে তিনি যে বাধ্য করছেন, জনগণকে যে সাধারণ ইচ্ছা নির্ভুল অভ্রান্ত, সাধারণ ইচ্ছা জনগণের অমঙ্গল করতে পারে না, জনগণের ক্ষতি করতে পারে না, সেই যে বিশ্বাস, সেই বিশ্বাসটা তিনি জনগণকে করতে বলেছেন। এবং সেক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে বা ব্যক্তি যদি কোনো ভিন্ন চিন্তা, ভিন্ন মতামত প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে পারবে না, অর্থাৎ ব্যক্তি ভিন্ন মতামত প্রকাশ করতে পারছে না, পারবে না, সেই ক্ষেত্রে এটাকে ব্যক্তি স্বার্থ বিরোধী বলা যায়। সাধারণ ইচ্ছার অধীন, সকলকে সাধারণ ইচ্ছার অধীন করার কথা তিনি বলেছেন। সবকিছু সাধারণ ইচ্ছার অধীন, সকল ব্যক্তিকে সাধারণ ইচ্ছার অধীন তিনি করেছেন। সাধারণ ইচ্ছার আনুগত্য করতে হবে, সাধারণ ইচ্ছার নির্দেশ মেনে চলতে হবে, স্বাধীনতা বাধ্য করা, জনগণ স্বাধীনতা বাধ্য করেছেন এবং জনগণকে সাধারণ ইচ্ছার আন্ডারে নিয়ে এসেছেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে সাধারণ ইচ্ছার মাধ্যমে ব্যক্তি সত্তা বিশেষণ দিয়ে যৌথ সত্তা সৃষ্টি করলে জনগণ আরো বেশি স্বাধীন হবে। সার্বভৌম শক্তির বিরোধিতা করা যাবে না। এক কথা তিনি বলছেন যে সার্বভৌম ক্ষমতা যেটা, অর্থাৎ সাধারণ ইচ্ছার মাধ্যমে সাধারণ ইচ্ছার যে প্রকাশ, সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব কোনো বা শক্তির কোনো বিরোধিতা করা যাবে না। জনগণ সার্বভৌম শক্তির মাধ্যমে পরিচালিত হবে, জনগণই সর্বশক্তির পরিচালনা করবে, জনগণই সর্বশক্তির মূল ক্ষমতা প্রয়োগ করবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে জনগণ তো কোনো না কোনো মাধ্যমে পরিচালিত হবে। হয়তো তিনি রাজতন্ত্রের কথাই সমর্থন করেছেন, সেই ক্ষেত্রে হয়তো সর্বশক্তি যদি সেভাবে পরিচালিত করে, জনগণ সেই শক্তিকে বিরোধিতা করতে হবে। যেমন জনগণই কিন্তু চুক্তি করে এই শক্তি তৈরি করেছে, জনগণই কিন্তু সকলের ইচ্ছাকে বিসর্জন দিয়ে, সকলের ব্যক্তিসত্তাকে বিসর্জন দিয়ে এই যে যৌথ সত্তা তৈরি করলো, এই যৌথ সত্তাই তো সার্বশক্তির অধিকারী, এবং সার্বশক্তি সেই জন্যই জনগণ বিরোধিতা করতে পারবে না। প্রতিনিধিত্বশীল ব্যবস্থার বিরোধিতা, তিনি কিন্তু প্রতিনিধিত্ব ব্যবস্থার কথা বলেননি। প্রতিনিধিত্ব ব্যবস্থার কথা না বলাতে এখানে তার সমালোচনা হচ্ছে। সামাজিক ধর্মের অভিনবত্ব, সামাজিক ধর্মের অভিনবত্ব বলতে বোঝাচ্ছে যে তিনি নতুন ধরনের একটা তথ্য দিলেন যে সামাজিক ধর্ম, এবং এই সামাজিক ধর্মের অভিনবত্বে কি হবে যে অন্যান্য ধর্ম, সকল ধর্ম কারণে বাধার সৃষ্টি হবে, সেই জন্য এটাকে সমালোচনার মধ্যে নিয়ে আসা যাচ্ছে। এই হচ্ছে বিষয় সর্বাত্মকবাদী কিনা সেই সম্পর্কে আমাদের মূল্যায়ন। এরপরে আমরা চলে আসবো ব্যক্তি রাষ্ট্রযন্ত্রের অবদান। এগুলি আমরা বেশি আলোচনা করবো না, আমাদের অনেক সময় মধ্যেই আমরা অনেক সময় অতিবাহিত করেছি। নিশ্চয়ই তোমাদের ধৈর্য চুক্তি ঘটতে আমি চাই না তোমাদের ধৈর্য চুক্তি ঘটুক, তারপরেও আমি তোমাদের সাথেই তোমাদের কথা চিন্তা করেই সম্পর্কে সকল কিছু নিয়ে আসার চেষ্টা করছি একটা লেকচারের মধ্যে। রাষ্ট্রযন্ত্রের অবদান আমরা বলতে পারি, সামাজিক চুক্তি তিনি বলেছেন, এগুলো আমরা আলোচনা করেছি, সেজন্য বিস্তারিত আলোচনা যাব না। সার্বভৌম তত্ত্বের কথা বলেছেন, সাধারণ ইচ্ছা, সকলের ইচ্ছা, স্বাধীনতার ধারণা, রাষ্ট্রনৈতিক জীবনের কথা তিনি বলেছেন। চুক্তির উদ্দেশ্যে কিন্তু শুধু সম্পত্তি রক্ষা করা নয়, জীবনের নিরাপত্তার জন্য নয়, রাষ্ট্রনৈতিক জীবন নৈতিকতার বিকাশ সাধন করবে। বক্তৃতা যেমন তিনি বলেছেন, সরকার সম্পর্কে বলেছেন। রুশ সরকারকে 4 ভাগে ভাগ করেছেন: রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্র ও মিশ্রতন্ত্র। রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্র ও মিশ্রতন্ত্র। ব্যক্তি স্বাধীনতার কথা তিনি বলেছেন। তারপরে আইনের প্রাধান্য দিয়েছেন, কারণ আইনের শাসনের কথা তিনি বলেছেন। সাধারণ আইনের সাথে সাংবিধানিক আইন সামঞ্জস্যপূর্ণ হবে, সেটাও তিনি বলেছেন। সামাজিক ধর্মের কথা বলেছেন, কল্যাণ রাষ্ট্রের ধারণা দিয়েছেন। তাহলে এই হচ্ছে মোটামুটি রুশের আসলে অবদানের কথা যদি আমরা বলি, তাহলে এই বিষয়গুলি আমরা আলোচনা করতে পারি, সংক্ষেপে আলোচনা করতে পারি। আরো অনেক বিষয় আছে, সেটা আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা আলোচনা করতে পারছি না। এই হচ্ছে মূলত রুশ সম্পর্কে আজকের আমাদের আলোচনা। রুশ রাষ্ট্র দর্শন, রুশের সামগ্রিক চিন্তা চেতনা আমরা এই লেকচারের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আমার শিক্ষার্থীবৃন্দ এই লেকচারের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে।
এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে রুশো একজন বিখ্যাত দার্শনিক, রুশো একজন গণতন্ত্রী, রুশো একজন কি বলবো যে জনগণের স্বাধীনতার কথা বলেছেন। রুশোকে আমরা একজন মহান দার্শনিক বলতে পারি। ফরাসি দার্শনিক রুশো সাম্যমূর্তি ভ্রাতৃত্বের স্লোগান তুলেছেন, ফরাসি প্রেরণাদাতা ছিলেন। তার কিছু কিছু তথ্য খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল, যেমন সাধারণ ইচ্ছা তত্ত্ব, সার্বভৌম তত্ত্ব, সামাজিক নীতিমতবাদ। রুশোকে আমাদের কাছে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে, রাষ্ট্রচিন্তার জগতে অবিস্মরণীয় করে রাখবে। সর্বশেষে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা ভালো থাকবে, নিরাপদ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।